এই পুরো ভিটেটা হচ্ছে বামদেব বাবার জন্ম ভিটে। এই ভিটের পরিমাপ হচ্ছে 26 কাঠা, অর্থাৎ 52 শতক। এই 26 কাঠা ভিটের মধ্যে সাধক বামাখ্যাপা এই ভিটের মধ্যেই থাকতেন। এই ভিটের মধ্যে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল সর্বানন্দ চট্টোপাধ্যায়। বামদেবের বাবার নাম ছিল সর্বানন্দ চট্টোপাধ্যায়, তার বামদেবের দাদুর নাম ছিল রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায় একটা ছোট্ট কুড়ে ঘর করেছিল। বামদেবের তো বিয়ে থা করেনি, বামদেবের যে ভাই রাম ছিল, রাম বিয়ে করেছিল, রামের 4টে মেয়ে ছিল। মাটির বাড়ি, মাটির যে প্রাচীন বাড়ি। ফাইনালি ডালা চলে এসছে আমাদের হাতে। এবার মন্দিরের ভেতরে চলুন, জয় মা তারা। ঘড়িতে এখন 10টা 2 বাজে। তো আমি বেরিয়ে পড়েছি আমার শহর নৈহাটি থেকে, আর এক মাকে দর্শন করতে যাচ্ছি, আর এক মাকে দর্শন দিয়ে। তবে নৈহাটির যে বড় মায়ের মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তো তার জন্য মায়ের মন্দিরে যেতে পারলাম না ভেতরে, তো বাইরে থেকে দর্শন করেই যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য এই নৈহাটি থেকেই। আর আমার সঙ্গে আছে শুভজিৎ। আবারও বছর 20 পরে বোধহয় আমাদের দেখা হয়েছে। ও আমার আগে এসে স্টেশনে বসেছিল, হাতে আমাদের অনেক টাইম ছিল, তার জন্য আমরা নৈহাটি বড় মায়ের দর্শনে এসেছি, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, তাই তো। তো আজকে আমরা যাব গৌড় এক্সপ্রেসে 13153 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেসে করে রাত 11টা থেকে 11টা 3 ছেড়ে যাবে এখান থেকে, আর 11টায় চলে যাবে। চলো তাড়াতাড়ি, টাইম হয়ে গেছে। চলো। মালদা টাউন গৌড় এক্সপ্রেস দিয়ে দিয়েছে নৈহাটি জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এর এসি কম্পার্টমেন্টগুলো মালদার দিকে যেতে সামনের দিকে পড়ে, আর স্লিপারগুলো পেছন দিকে। আমাদের S6-এ। আর 11টা প্রায় বেজে গেছে, বেশি আর দেখাচ্ছি না, একদম ডাইরেক্ট রামপুরহাটে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঘুমোতে হবে। প্রায় 3টে বাজতে চলো, রামপুরহাট হচ্ছে তারাপীঠ রোড ক্রস করে চলে আসলাম। এই প্রথমবার আমি কোনো ট্রেন মানে লেট করানোর জন্য আমি অপেক্ষা করছিলাম, ভাবছিলাম ট্রেনটা লেট করাবে, একটু 12 ঘন্টা বেশি ঘুমোতে পারবো, একদম ঘুমোতে তো পারিনি। আর ট্রেনের আওয়াজ, জার্কিং, স্লিপারের জার্কিং খুব বোঝা যায়, আর অন্যান্য যাত্রীদের যে চেঁচামেচির আওয়াজটা সেটা প্রচুর পাচ্ছিলাম, তার কারণে ঘুম হয়নি। তো চলুন, আর এখান থেকে প্রায় 4 কিলোমিটার রামপুরহাট প্রায় ঢুকে যাচ্ছে রামপুরহাট জংশনে। 2:56 ট্রেন প্রায় এইদিকে 4 মিনিট আর এইদিকে 3 মিনিট, মানে 7 মিনিট আগে গিয়েছে। হ্যাঁ, ট্রেন দাঁড়াবে অনেকক্ষণ। সেটাই ভাবছি, এটা কি আদৌ ইন্ডিয়ান ট্রেন? এত কারেক্ট টাইম এই প্রথমবার কবে থেকে এত কারেক্ট টাইম হলো? আমরা এই প্রথমবার ভাবছিলাম যে ট্রেন জন্য লেট হয়, কারণ লেট হলে আমরা আধা ঘন্টা বেশি ঘুমোতে পারবো। তো চলুন এবার এখান থেকে একদম তারাপীঠ রামপুরহাট স্টেশনের বাইরে যাব, ওখান থেকে আমাদের ম্যাজিক কিংবা অটো নিতে হবে। রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে দেখবেন মা তারার মন্দিরের আদলে কিন্তু সামনের যে বিল্ডিংটা একদম মা তারা মন্দিরের আদলে। আমি কৌশিকী অমাবস্যার সময় এসেছিলাম, সেবার কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে এত ভিড় ছিল পা রাখার জায়গা ছিল না। তো এখান থেকে সামনে 2টো জায়গা থেকে, এই দিক থেকে টিকার পাওয়া যায়, যে ম্যাজিকগুলো পাওয়া যায়, আর এদিক থেকে টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়। তো চলুন দেখি কোনটা পাওয়া যায় আগে। এখানে অন্ধকার, জানি না কতটা আমাকে দেখাচ্ছে। এখান থেকে ম্যাজিকে চলে যাব, ম্যাজিকে করে 50 টাকা করে ভাড়া নেবে, আর সকাল 8টার পরে 40 টাকা করে ভাড়া। আর যেহেতু ভোর রাত, ওই জন্য 50 টাকা করে নিচ্ছে। তো চলুন এখান থেকে বেশিটা দূর না, উঠে পড়া যাক। তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে, মানে তারাপীঠ ঢোকার আগে আমাদের গাড়ির যে চাকা, টায়ার একদম ব্লাস্ট হয়ে গেছে, মানে পুরো খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে। মানে
এই রাতে এত দূরে এসেও বিপত্তি ঘটে গেল আমাদের। এখন কিছু করার নেই, দেখা যাক। উনি চাকা লাগাচ্ছে ঠিক করার, আর না হলে অন্য কোনো গাড়িতে যেতে হবে আর কি। এখান থেকে অনেকটাই এখনও। গাড়ি ঠিক হতে আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, ওই 5 মিনিটের মধ্যে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো আমরা পৌঁছে গেছি একদম তারাপীঠ মন্দির। এখান থেকে হেঁটে বোধ হয় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সবার প্রথমে আমাদের হোটেল নিতে হবে, আগে হোটেল দেখি কেমন কি, তারপরে নিয়ে সেটা আপনাদের মাঝে তুলে দেবো। চলুন। আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমি আছি তারাপীঠের হোটেল দত্তনিবাসে, রুম নাম্বার 113। আমি যে রুমটায় আছি, ভেতরে আগে থেকেই শুভজিৎ আছে। রুমটা এসি আছে, আবার এদিকে পাখাও আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইদিকে আয়না আছে, আর এইদিকে একটা বেসিন আছে, আর এটা আছে বাথরুম। এটা ইন্ডিয়ান স্টাইলে, গিজার আছে, শাওয়ার আছে, ব্যাস। তো আমাদের এই রুমটা পড়েছে 500 টাকা পড়েছে, যেহেতু অফ সিজন এখন। সিজনে হয়তো এই রুমটার প্রাইস আরও বেশি পড়ে যাবে। তো চলুন এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে দেন একটু যদি ঘুমোতে পারি ঘুমোবো। 4টে বাজে এখন, 4:30 প্রায় বাজে। ঘুমিয়ে তারপরে দেন রেডি হয়ে দেখা হচ্ছে। ফাইনালি এখন ভেবেছিলাম যে ভোরের দিকে বেরিয়ে যাব এখান থেকে, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো 9টা প্রায় বাজতে চললো, 9টা বেজে গেছে অ্যাকচুয়ালি। আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, স্নান টেনান করে একদম আমার স্টাইলটা দেখুন। আর এদিকে আমাদের আগা চলেও বেছানা, শুভজিৎ ওদিকে স্নান করছে, একদম সাউথওয়ালা লুক দিয়েছি। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো চলুন, আমি ক্যামেরাটা নেব না, ফোন দিয়ে ভিডিও করতে হবে আমাকে, কারণ ক্যামেরাটা হয়তো ভেতরে নাও অ্যালাউ করতে পারে। ফোনটা অ্যালাউ করবে কিনা জানি না, দেখা যাক। আমি তো মন্দিরের ভেতরেই প্রথমবার যাচ্ছি, দেখি ফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, ফোনে ভিডিও করব। চলুন একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরের কাছে পুজোর যে ডালা, এগুলো নেওয়ার জন্য অনেক দোকান পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আমরা আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই মালিকের দোকান, সেখান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছে, 201 টাকা করে পড়ছে। আর মন্দিরের একদম পাশেই এই যে মন্দির দেখতে পাচ্ছেন, ওই সাইডে জেনারেল লাইনটা চলে গেছে, ওই যে ভিড় হয়েছে ভালোই, আর এইদিকে আছে ভিআইপি লাইন। তো চলুন পুজোর ডালাটা কমপ্লিট হোক, তারপরে দেন ভেতরে যাবো। ভেতরে ভাই বললো যে ফোন নিয়ে যেতে দেয়, সবাই ভিডিও ফটো করে, তো ভেতরে নিয়ে যাবো ফোন। এদিকে আমাদের ডালা কমপ্লিট, 201 টাকা করে ডালা পড়ছে। ফাইনালি ডালা চলে এসছে আমাদের হাতে। এবার মন্দিরের ভেতরে চলুন, জয় মা তারা। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর লাইন দাঁড়িয়ে পড়েছে। দেখুন এই যে ভিআইপি লাইনেও এতটা ভিড়। আমরা ভিআইপি না, তবুও কী করবো, মানে হাতে সময় বেশি নেই, তার জন্য এই টাকা দিয়ে টিকিট যেটা সিস্টেম আছে সেইভাবে ঢুকে পড়লাম। আর ওইদিকে জেনারেল লাইনে অনেক ভিড়, আজকে বৃহস্পতিবার, তাও প্রচুর ভিড় পড়েছে। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, আমাদের পুজো কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এবার যাবো আমাদের রুমের দিকে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা, সেই জায়গাগুলোতে যাবো। জয় মা তারা। স্নান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখানে যে বামদেবের যে বাড়ি আছে জন্মভিটা, তো সেই জায়গাটায় যাব। আর এখানে আমার একটা বন্ধু আছে, ও এসছে আমাদের নিতে, ওর সঙ্গে চলুন আপনাদের মিট করাই। ও খুব ভালো ছেলে, মানে আমার একটা ফোনেও চলে এসছে। এই যে বিদ্যুৎ, হাই। ও আমাকে, ওর বাড়ি রামপুরহাটেই, ও এখানে আমি ফোন করেছি, ও চলে এসছে একদম সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ, দেখা হয়ে গেল। আমাদের ফার্স্ট মিট, কিন্তু আমাদের পরিচয় হয়েছিল কীভাবে, ফেসবুকে, মানে ও ভিডিও দেখেই আমার সঙ্গে পরিচয়, মানে কন্ট্যাক্ট করেছিল। যাই হোক, তো চলুন কোথায় যাবো আমরা এখন? বামদেব বাড়ি। বামদেব বাড়ি মানে এই সাইড দিয়ে পুরো জলে ভরে গেছে, জলে ভর্তি। মানে এই রাস্তাটা বানভাসী হয়ে গেছিলো,
এবার তো বৃষ্টি তো একদম মানে সেই লেভেলের বৃষ্টি হয়েছে, চারিদিকে একদম করে দিয়ে আসলো। ঝাড়খণ্ডে বৃষ্টি এখানে কোথায়, তাই না? তারাপীঠ মন্দির থেকে বেশিটা দূরে নাই, বামদেবের যে মন্দির, বামদেবের জন্মভিটা, এই যে মন্দির আর জন্মভিটা এখানে। চলুন বামদেবের মন্দিরের ভেতরটা আপনাদের দেখাই। হরে হরে মহাদেব, জয় বামদেব। ওনার অরিজিনাল ছবি। উনি একমাত্র মা তারার দর্শন পেয়েছিলেন, আর ওনার ইতিহাস তো আপনাদের সকলেরই কম বেশি জানা আছে। হ্যাঁ, কি বলছো? গঙ্গা জল দেন তাহলে। এই যে এই শিবলিঙ্গটা দেখছেন না, এই যেখানে এটা হচ্ছে এই যেখানে বসে আছেন, এই জায়গাটা হচ্ছে সাধক বামদেব বাবার জন্মস্থান। এটা হচ্ছে অগ্নিকোণ। এই কোণটার নাম হচ্ছে অগ্নিকোণ। এই অগ্নিকোণের ফাল্গুন মাসে শিব চতুর্দশীর রাতে বামাপহরেই সাধক বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন। বামাখ্যাপা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তো আমরা কেউ ছিলাম না। এই কথাটা বলেছিলেন বামাখ্যাপার মানসপুত্র ভৈরব দাস জ্ঞান বাবা। ইনার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট হরিপা। উনি এই শিবলিঙ্গটা কাশী থেকে আগ্রা থেকে এসেছিলেন, এই ভৈরব দাস জ্ঞান বাবা। এই শিবলিঙ্গের কোনো গৌরীপীঠ নাই, জল ঢালার পর জলটা এসে বেরিয়ে আসে, গৌরীপীঠ নেই। আমরা প্রত্যেকটা সনাতন ধর্মের যত লোক আছে প্রত্যেকে পুজো দেওয়ার সময় আমরা নাম গোত্র বলি, নামের পরে গোত্র বলি। এই গোত্রগুলো হচ্ছে প্রত্যেকটা ঋষির নাম। এই ঋষিগুলো কারো এই মা ছিল না। এই ঋষিগুলো যখন জন্মায় তখন এদের কোনো মা ছিল না। এরা জন্মেই ছিল প্রজাপতি ব্রহ্মার নাভিক থেকে। ঋষিরা বড় হয়ে প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করে যে হে পিতামহ, আমাদের মাকে। তখন বললো তোমাদের মায়ের নাম হচ্ছে আদ্যাশক্তি মহামায়া তারা। তখন বললো কে তারা? তখন বললো শোনো, আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে চতুর্দশ ভূগোল, অর্থাৎ 14টা লোক নিয়ে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, যাকে আমরা বাংলায় বলি 14 গোষ্ঠী। ওপর থেকে নিচে পর্যন্ত হচ্ছে সপ্তলোক, আর নিচে থেকে তল পর্যন্ত হচ্ছে সপ্ততল। এই সপ্তলোক আর এই সপ্ততলকে এক কথায় বলা হয় চতুর্দশ ভূগোল। ওই যে আমরা ঝগড়া লাগে বলি 7 গোষ্ঠী উদ্ধার করে দেবো, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো। এই উদ্ধার মানে পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়া, মারধর করা নয়। আচ্ছা, এই সপ্তলোক কী কী শুনুন? ভূলোক, ভবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। সবাই বলে যে সত্যলোকে গেলে নাকি খুব পুণ্য হয়, কিন্তু না, সত্যলোকে ছিল কালপুর, ত্রিপুরা, ঝাঁঝালো বিষ, হলাহল বিষ, যেখানে গেলে মানুষ মৃত্যুবরণ করবে বীজের চারে। সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে রসাতল। এরপরে 7টা তল আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল। সর্বশেষ তলের নাম হলো রসাতল। রসাতল কথা হলো যেখানে রসের যে তল, হ্যাঁ আসুন, রসের যে তল তাকেই বলা হয় রসাতল। যেখানে গেলে ভক্তির রস পাওয়া যাবে, সেই রসাতলে ছিল অমৃত। দেবতাদের সঙ্গে অসুরদের যখন ঝগড়া হয় তখন দেবতাদেরকে বলেছিল যে তোমরা সমুদ্র মন্থন করে ওই রসাতল থেকে অমৃত তুলে চির অমরত্ব লাভ করবে। সেই অমৃত তুলবার আগে সপ্তলোকে উঠে গেল বিষ, কালপুর, ত্রিপুরা, ঝাঁঝালো বিষ। সেই বিষ দেবাদিদেব মহাদেব পান করলেন। দেবাদিদেব মহাদেব পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখন শিব মা মা করে চিৎকার করতে লাগলো। শিব যখন চিৎকার করতে লাগলো তখন কে শিবের মা হলো? সমস্ত দেবীরা শিবকে মাতৃরূপে দুধ পান করাতে অস্বীকার করল। তখন সমস্ত দেবীর দৈব শক্তি দিয়ে দৌড়ি হলো এক তেজস্বী নারী, যার নাম হলো দশমহাবিদ্যা তারা। সেই দিন মা তারা শিবকে কোলে করে নিয়ে মানস সরোবরের তিব্বত গুহার ভেতরে গিয়ে উলঙ্গ হয়ে নিজে স্তনপান করালো। স্তনপান যত করে শিব তত আস্তে আস্তে মহামৃত্যুঞ্জয় হয়ে ওঠে। শিব যখন পূর্ণ শিবে পরিণত হলো তখন মা তারা দেখলে এত বড় সন্তান আমার, চোখ খুলে আমার উলঙ্গ রূপ দেখবে। নিজের লজ্জা নিবারণ করার জন্য মা তারা তার দেহটাকে গোটাটাই পাথরের শিলার রূপ করতে দেবে, শিলামূর্তি করতে দেবে। এই শিলা পড়ে থাকলো মানস সরোবরে তিব্বত গুহার নিচে।
এবার মহামণি বশিষ্ঠকে বললো যে এই মাকে দর্শন পেতে গেলে কি করতে হবে? তখন বললো চীন দেশের ভগবান জনার্দন বুদ্ধের কাছে যাও, এই তারাবিষ তুমি ওখানে সিদ্ধ করো গা, ওই তোমাকে পথ দেখিয়ে দেবে মাকে দর্শন পাওয়ার। তখন জনার্দন বশিষ্ঠ মুনি সেই জনার্দন বুদ্ধের কাছে গিয়ে চীনাতন্ত্রের তারাবিষ শোধন করে মহামণি জনার্দন বুদ্ধ বশিষ্ঠর হাতে তুলে দেয় ব্রহ্মশিলা। বললো এই শিলা বীরভূম জেলা দ্বারকা নদীর ঈশান কোণে শ্বেত শিমুল বৃক্ষের তলে প্রতিষ্ঠা করো গা, তুমি মাতৃরূপ দর্শন পাওয়া। মহামণি বশিষ্ঠ উঠছে, ওই শিলা নিয়ে এসে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছে রেখে কঠোর তপস্যা করে মা তারা শ্মশানের মাটিতে দাঁড়িয়ে মহামণি বশিষ্ঠকে দর্শন দেয়। মা যে মাটিতে পা রাখলো সেটাই হয়ে উঠল পাথরের পদচিহ্ন, যেটা শ্মশানে সিঁড়ি বেয়ে আসবে, নালতা সিঁদুর গোলাপ জল আছে। মা ওই যে ব্রহ্মশিলাতে মা আবার বিলীন হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে ওই ব্রহ্মশিলাটাই মায়ের মন্দিরে গিয়ে রাখা আছে, যেটা তারাপীঠে মা তারা দর্শন করছেন। নিচে ভোরবেলায় যেটা মাকে স্নান করা হয় ব্রহ্মশিলা, রাত্রেবেলায় 9টার আরতির পর মাকে স্মরণ দেওয়া হয় ওই ব্রহ্মশিলায়। ওই মহামণি বশিষ্ঠ যখন দেহ রাখে তখন মহামণি বশিষ্ঠ বললো, মা তোর পুজো আমি তো তোকে আলোকিত করতে পারলাম না মা, তাই তোমার কে পুজো করবে? তখন বললো কি তুই চিন্তা করিস না, আমার দুধের ঋণ চুকাতে স্বয়ং নীলকণ্ঠ ভৈরব মর্তধামে ফাল্গুন মাসে শিব চতুর্দশী বামা পহরে বামদেব রূপে জন্মগ্রহণ করবে। আমাদের বামদেব হচ্ছেন সেই সদ্যজাত নীলকণ্ঠ ভৈরব। কর্মসূত্রে তারাপীঠ মহাশ্মশানে ফুল তোলার চাকরি করতে যান, সেখানে ভোগ রান্নার দায়িত্ব পায়। ভোগ নিজে খেয়ে নেয়, খেয়ে মুখ থেকে এঁটু বের করে তার মাকে খাইয়ে দেয়। মা বেটার এই অপরূপ মিলন, এই যে খাওয়া, ছেলের একটু মা খাওয়া, খেতে খেতে ভোগ শেষ হয়ে যায়, পাণ্ডারা ধরে মারে। তখন মা তারার উপর বামদেব রেগে গিয়ে মায়ের মন্দিরে বজ্রাঘাত করে। সেই রাতে তারা মা নাটোরের রানীকে স্বপ্ন দেয় যে বামা আমার পরম সন্তান সদ্যজাত নীলকণ্ঠ ভৈরব, সন্তান না খেলে মায়ের পেট ভরে না, অতএব সন্তানের এঁটু খাবো তবে তো আমার পেট ভরবে। কাল থেকে আগে বামা এঁটু করে খাবে, খাবার বামার পেট ভরবে, তারপরে আমি খাবো। সেই থেকে আজই অবধি আগে বামদেবের ভোগ হয়, তারপর তারাপীঠের মা তারার ভোগ হয়। এই জন্য বামদেবকে বলা হয় তারাপীঠ ভৈরব, তারামাকে বলা হয় তারাপীঠ ভৈরব। বামই হচ্ছে জ্যান্ত ভৈরব। তাহলে সর্বপ্রথম বামদেবের পুজো, তারপরে তারার পুজো। ধন্যবাদ এত অজানা তথ্যগুলো আমাদেরকে বলার জন্য। আপনার মাধ্যমে অনেকে শুনতে পারবে এবং জানতে পারবে প্রকৃত ইতিহাস। প্রকৃত ইতিহাস বামদেব কেই জানতে পারবে। এই পুরো ভিটেটা হচ্ছে বামদেব বাবার জন্ম ভিটে। এই ভিটের পরিমাপ হচ্ছে 26 কাঠা, অর্থাৎ 52 শতক। এই 26 কাঠা ভিটের মধ্যে সাধক বামাখাপা এই ভিটের মধ্যেই থাকতেন। এই ভিটের মধ্যে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল সর্বানন্দ চট্টোপাধ্যায়। বামদেবের বাবার নাম ছিল সর্বানন্দ চট্টোপাধ্যায়, তার বামদেবের দাদুর নাম ছিল রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায় একটা ছোট্ট কুড়ে ঘর করেছিল। বামদেবের তো বিয়ে থা করেনি, বামদেবের যে ভাই রাম ছিল, রাম বিয়ে করেছিল, রামের 4টে মেয়ে ছিল। 4 মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর গোটা ভিটেটা ফাঁকাই পড়েছিল। বামদেবের ভাই রাম আর রামের স্ত্রী মারা যাওয়ার পর গোটা ভিটেটা ফাঁকাই পড়েছিল। বামদেব তখন শ্মশানে থাকতো। বামদেব দেহ রাখার পরে হরিপাল থেকে আসেন ভৈরব দাস জ্ঞান বাবা। উনি বামাখাপার, ইনি হচ্ছেন ভৈরব দাস জ্ঞান বাবা, এর হুগলি ডিস্ট্রিক্ট হরিপাল বাড়ি, তেলিখানা মহাশ্মশানের সাধক। ইনি অন্নপূর্ণা দেবীর কাছে এই 10 গুণটা জায়গা চেয়ে নেয় দিয়ে এই বামলিঙ্গ প্রতিষ্ঠা করেন, বলেন বামদেব বাবার এটা পবিত্র জন্মস্থান। এর অন্নপূর্ণা দেবীকে যখন এখানে ঘর জামাই এনে রাখা হয়, অন্নপূর্ণা দেবীর 6টা বেটা হয়। 6টা বেটা এই ভিটের মধ্যে 6টা ভাগে ভাগ হয়ে যায়। অন্নপূর্ণা দেবী 6 ছেলেই মারা যায়। অন্নপূর্ণা দেবীর ছেলে মানে বামদেবের মেয়ের ঘরের নাতি। এবার অন্নপূর্ণা দেবীর 6টা ছেলে যখন মারা যায়, 6টা ছেলেরা আবার বড় হয়, ওদের মধ্যে কেউ কেউ আবার ঠাকুর বসায়। পুরো ভিটেটা বামদেবের জন্ম ভিটে। অ্যাকচুয়ালি বামদেবের সঠিকভাবে সিদ্ধান্ত কেউ কিছু নিতে পারে না, কোনখানে পুরে ঘর ছিল, কোনখানে থাকতো, কোনখানে খেত, এগুলো সে আমলে কেউ দেখেনি। অতএব যেটা একটা টুরিস্ট প্লেস, তীর্থযাত্রীরা আসে, 2-4 পয়সা রোজগার হয়, এই জন্য প্রত্যেকেই দাবি করে যে আমার বাড়িতে আসল। এখানে আসল নকল বলে কিছু নয়। এই ভিটাটা হচ্ছে পবিত্র ভিটা। এই ভিটার প্রত্যেকটা ধুলিকোনা আসল, এই গ্রামটা আসল। কারণ বামদেব যখন ছোট থেকে বড় হয়েছে এই ভিটার প্রত্যেকটা মাটিতে খেলাধুলা করেছে। পুরো ভিটাটা হচ্ছে পূর্ণ ভিটা। এই ভিটায় আমি আসল, উ নকল, ই আসল, এটা নয়, পুরো ভিটাটাই আসল। আর এখানে যারা বাস করছে তারা সব অন্নপূর্ণা দেবীর বংশধর। অর্থাৎ অন্নপূর্ণা দেবীর বামদেবের ভাইজি। তাহলে দরিদ্র হলেও রক্তের সম্পর্ক তো বামদেবের সঙ্গে একটু আছে, কারণ বামদেবের ভাইয়ের মেয়ে, বামদেবের বংশের মেয়ে। আচ্ছা, এই পীরে যতগুলো আছে সবাই একই গোত্রের লোক, ঠিক আছে। এই পূর্ণ ভূমিটা যে পবিত্র ভিটা, এই ভিটায় যে কোনো মাটিতে প্রণাম করলেই আপনার বামদেবের চরণ ধুলি প্রণাম করা হবে।
এবার পুরোনো দিনের ইতিহাস বামদেবের মা বাবা ছাড়া কেউ দ্বিতীয় কেউ জানে না সঠিক সিদ্ধান্ত। বামদেবকে দেখালো কেউ বেঁচে না। বামদেব দেহ রাখার 35 বছর পর বামদেবের প্রচার হয়েছে, তখন এই ভিটায় কেউ ছিল না। পরবর্তী ক্ষেত্রে যারা ঘর জামাই এসছে তারা তো এখানে বেশি দিন আসা হয়নি খুব, ঠিক আছে। অর্থাৎ বামদেবের এই পুঙ্খানুপুঙ্খানু ডিটেলস আপনাকে বলতে পারবে এমন কোনো লোক নাই। তবে পূর্ণ ভূমি হচ্ছে এই ভিটাটা। এই 26 কাঠা ভিটায় বামদেব তার মায়ের সাথে গন্ডি কেটে জল আটকিয়ে দিয়েছিল। এই ভিটাতেই উনি জন্মেছিলেন, ছোটো থেকে বড় হয়েছিলেন। পূর্ণ হচ্ছে ভিটা। এই ভিটার যে কোনো মাটি আপনার কাছে পবিত্র, সমস্ত ভক্তজনের কাছে পবিত্র। অর্থাৎ আসল নকল নয়, এই ভিটার মাটি মাথায় নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। মাটির বাড়ি, মাটির যে প্রাচীন বাড়ি। চলুন ভেতরে যাই। বামদেবের মাটির দোতলা বাড়ি, ভিতরে বামাখ্যাপার মাটির পুরনো ঘর। ও, ফটো তোলা নিষেধ আছে, ভেতরে ফটো তোলা নিষেধ আছে। মন্দির দর্শন করে এসেছি। এইদিকে যে মাটির যে চালা আছে, ভেতরে ফটো তোলা নিষেধ আছে, তো যার কারণে ফটো তুলতে পারলাম না, ভিডিও করতে পারিনি, যেটা বারণ আছে। তো ভিডিওটি হয়তো অনেক কিছু আপনাদের দেখাতে পেরেছি। আর হোটেল, আমি যে হোটেলে আছি, হোটেলের ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো আপনাদের। বাকি ডিটেলসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে যদি আপনি কোনো পূজারীর সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আর ভিডিওটি এই পর্যন্তই রাখতে চলেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।